আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রসায়ন, অর্থাৎ এই যে রসায়ন বই নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। রসায়নের পদার্থের অবস্থা, অর্থাৎ এই যে পদার্থ নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো, পদার্থের অবস্থা নিয়ে কথা বলবো। তাহলে আমরা আসলে দেখি যে পদার্থ জিনিসটা কি, পদার্থটা আসলে কি। আমরা যে পদার্থের অবস্থা বা পদার্থে কি অবস্থায় থাকতে পারে এইগুলো আমরা দেখব আজকে। তাহলে এখানে আমরা প্রথমে দেখলাম যে পদার্থ কি। আমরা প্রথমে লিখলাম যে পদার্থ কি। পদার্থ জিনিসটা কি? পদার্থ হচ্ছে যার নির্দিষ্ট ভর আছে, আকার আছে, আয়তন আছে, বা যে নির্দিষ্ট জায়গা দখল করতে পারে তাকে পদার্থ বলে। অর্থাৎ যার নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। অর্থাৎ যার নির্দিষ্ট ভর আছে এবং কি সে জায়গা দখল করে, নির্দিষ্ট জায়গা দখল করে তাকে পদার্থ বলে। তাহলে আমরা পদার্থের অর্থাৎ প্রাথমিক একটা ধারণা পেলাম যে পদার্থটা কি। যে পদার্থ হচ্ছে ওই সকল বস্তু যেগুলা কি নির্দিষ্ট জায়গা দখল করে এবং এদের কি ভর আছে। তাহলে যার ভর নাই বা সে নির্দিষ্ট কোনো জায়গা দখল করে না তাকে আমরা পদার্থ বলতে পারবো না। তাহলে আমরা এখানে একটা দেখলাম যে পদার্থ জিনিসটা কি, আমরা এটা মোটামুটিভাবে একটা ধারণা পাইলাম। তাহলে পদার্থের অবস্থা, এখানে আমরা কি লিখছি যে পদার্থের অবস্থা। তাহলে পদার্থের অবস্থাটা কি? পদার্থের অবস্থা হচ্ছে পদার্থের ধরন। অবস্থাটা হচ্ছে পদার্থের ধরন, অর্থাৎ পদার্থটা আসলে কি, মানে কি রকম, সেটা কি কঠিন নাকি তরল নাকি বায়বীয়, ওইটাই হচ্ছে তার অবস্থা। অর্থাৎ একটা পদার্থ বিভিন্ন অবস্থায় থাকতে পারে। মনে করো এই যে একটা ডাস্টার, যে এটা একটা পদার্থ, তাহলে এটা কি পদার্থ? এটা একটা কঠিন পদার্থ, ঠিক আছে। বা যেমন পানি, বা যেমন যদি আমরা এখানে পানি দিই তাহলে পানি বা বাতাস প্রত্যেকটাই পদার্থ। তাহলে এক একটার অবস্থা এক এক রকম। আজকে আমরা ওই অবস্থা নিয়েই আলোচনা করব তোমাদের সাথে। তাহলে পদার্থের অবস্থা, একটা পদার্থ 3 অবস্থায় থাকতে পারে। একটা পদার্থ কত অবস্থায় থাকতে পারে? সর্বোচ্চ 3 অবস্থায় থাকতে পারে। তাহলে আমরা লিখি যে একটি পদার্থের অবস্থা, যে একটি পদার্থ একটা পদার্থ 3 অবস্থায় থাকতে পারে। এক নাম্বার হচ্ছে কঠিন, তরল, 3 নাম্বার হচ্ছে বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়। একটা পদার্থ 3 অবস্থায় থাকতে পারে। 3টা অবস্থা কি? এই যে আমি কঠিন, তরল, বায়বীয়, এই 3টা হচ্ছে একটা পদার্থের অবস্থা। কঠিন একটা অবস্থা, তরল একটা অবস্থা, বায়বীয় একটা অবস্থা। তাহলে আমরা এখন কঠিন অবস্থাটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে কঠিন জিনিসটা আসলে কি? কঠিন পদার্থটা হচ্ছে, এর আবার তিনটা ধরন আছে কঠিন পদার্থ। অর্থাৎ কঠিন পদার্থরা এটার নির্দিষ্ট ভর থাকবে, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন। এটার ভর প্রত্যেকটা পদার্থেরই ভর, অর্থাৎ ভর না থাকলে তো সেটা পদার্থ হবে না। এটা তরলে হোক, বায়বীয় হোক আর কঠিনই হোক। তাহলে কঠিন হইতে গেলে তার নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকতে হবে। যেমন আমি এখানে একটা ডাস্টারই ধরলাম, যেমন আমি এখানে একটা ডাস্টার রাখলাম। হ্যাঁ, এই যে একটা ডাস্টার, এটা কি একটা কঠিন পদার্থ। এর নির্দিষ্ট আকার আছে। আকার জিনিসটা কি আসলে? আকার হচ্ছে যে সে যে জায়গাটুকু দখল করে, সে যেইখানে আমরা রাখি, অর্থাৎ এরিয়াটা হচ্ছে তার আকার। তাহলে যেমন এটা যদি আমি এখানে একটা বর্গাকার একটা জিনিস রাখি, যেমন
এখানে মনে করো একটা এই যে অর্থাৎ এরকম একটা বক্সের ভিতরে আমি একটা কি কি রাখলাম, যে গণাকার একটা বস্তু রাখলাম, ঘন আকারে একটা বস্তু আমি বক্সের মধ্যে রাখলাম। তাহলে এই যে ঘন আকারে বস্তুটা রাখলাম, এটা কি নির্দিষ্ট জায়গা দখল করছে। এই যে নির্দিষ্ট জায়গা দখল করা, ওইটা হচ্ছে তার আকার। নির্দিষ্ট থাকতে হবে এটা, এটা 1 বর্গ সেন্টিমিটার হোক 2 বর্গ সেন্টিমিটার হোক, এটা হচ্ছে কঠিন পদার্থের অবস্থা। তার নির্দিষ্ট আয়তন থাকবে, নির্দিষ্ট আকার থাকবে এবং ওজন থাকবে। তাহলে গেল আমাদের কঠিন। এখন আমরা হচ্ছে তরল। তরল হচ্ছে যে পদার্থের ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নাই। আকার নাই কি জন্যে? কারণ একটা তরল পদার্থ, যেমন 1 গ্লাস পানি, 1 গ্লাস পানিকে যদি আমি পানিরে যদি আমি দেখা যায় আধা লিটার পানিকে যদি আমি একটা গ্লাসের মধ্যে রাখি, তাহলে তো তার আকার হবে কি গ্লাসের আকার। গ্লাসটার যে আকারের, পানিটার আকার হবে কি গ্লাসের মতো। তা আর যদি আমি এটাকে আবার প্লেটের মধ্যে রাখি, তাহলে কি তার আকার পরিবর্তন হয়ে প্লেটের আকার ধারণ করবে। তাহলে প্লেটটা যে আকারের সে আকার। তাহলে তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই কিন্তু আয়তন আছে। যেমন আমি যদি 1 লিটার পানি, অর্থাৎ পানি 1 লিটারে হচ্ছে পানির আয়তন। 1 লিটার যদি পানিকে আমি যেই পাত্রে রাখি না কেন, এটা 1 লিটারই থাকবে। এটার আয়তন কি 1 লিটারই থাকবে। তরল পদার্থের লিটার কিন্তু আমরা সাধারণত ওজন আকারে এটাকে প্রকাশ করি, কিন্তু লিটারে কিন্তু আয়তনও। তরলের একটা আয়তন হচ্ছে লিটার, যেমন ঘন সেন্টিমিটার, ঘন লিটার এরকম। তাহলে আমরা তরল পদার্থ হচ্ছে যার ভর আছে, আয়তন আছে কিন্তু আকার নাই। আর বায়বীয় পদার্থ হচ্ছে যার ভর আছে, আকারও নাই, আয়তনও নাই। যেমন অর্থাৎ এটা বায়বীয় পদার্থটা হচ্ছে চাপের সাথে ব্যস্তানুপাতিক। এটাকে যত চাপের মধ্যে রাখবো, যদি যেমন একটা সিলিন্ডারের মধ্যে আমরা যে এলপিজি যে গ্যাসগুলো ব্যবহার করি, যে এলপিজি, হ্যাঁ, তাহলে লিকুইড পেট্রোলিয়াম যে এই যে গ্যাসগুলো, এলপিজি যে গ্যাস আমরা সিলিন্ডারের মধ্যে যে গ্যাস ইউজ করি, এইগুলা দেখা যায় একটা সিলিন্ডারে 12 কেজি গ্যাস থাকে। তাহলে ওই সিলিন্ডারের আয়তন হচ্ছে, ওই গ্যাসের আয়তন হচ্ছে সিলিন্ডারের আয়তনের সমান। কারণ কি এটাকে আমরা নির্দিষ্ট চাপে ওইটার মধ্যে 12 কেজি গ্যাস ঢুকানো হয়েছে, আর ওইটার আয়তন হচ্ছে সিলিন্ডারের সমান। তাহলে এই সিলিন্ডারটা যদি আমরা যখন এটাকে ছেড়ে দিব, গ্যাসটা যদি এই গ্যাসটা আমরা ছেড়ে দিই, তাহলে দেখা যাবে পুরা গড় জুড়ে, এটা পুরা গড়ের যত আয়তন, ওই 12 কেজি গ্যাসের আয়তন পুরা গড়ের আয়তনের সমান। এটা সমান আকার ধারণ করবে। কারণ কি এটা হচ্ছে, এটা পরবর্তীতে আসবো আমরা, এটাকে বলা হয় ব্যাপন। এটা ব্যাপনের মাধ্যমে, অর্থাৎ সমান চাপ, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে দাবিত হওয়া। কারণ গ্যাস যেহেতু সিলিন্ডারের ভিতরে চাপ বেশি, এখান থেকে এটা বের হয়ে কি করবে, যে নিম্ন চাপের দিকে এটা দাবিত হবে। দাবিত হয় যতক্ষণ পর্যন্ত চাপ সমান না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এটা কি এরকমভাবে বিস্তৃত হইতেই থাকবে। বিস্তৃত হয়ে পুরা গড়ের আয়তনে এটা দখল করবে। তাহলে দেখা যায় অনেক সময় যে গ্যাসের চুলা দেখা যায় জ্বালানো থাকলে, গড়ের যে কোনো জায়গায় আগুন ধরলে কি পুরা গড় আগুন ধরে যায়। কারণ কি এটাই গ্যাস কি করে, পুরা গড়ের আয়তন দখল করে। তাহলে এর নির্দিষ্ট কোনো আয়তন নাই এবং নির্দিষ্ট কোনো আকারও নাই, শুধু ভর আছে, নির্দিষ্ট ভর আছে। তাহলে আমরা 3টা জিনিস দেখলাম, যে কঠিন পদার্থ হচ্ছে নির্দিষ্ট আকার থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে। অর্থাৎ এটা গোলাকারেই হোক বা বর্গাকারেই হোক, এটা যে আকারেরই হোক না কেন, এটা কি আকার থাকবে নির্দিষ্ট এবং আয়তনও থাকবে নির্দিষ্ট। আর তরল হচ্ছে আকার নির্দিষ্ট না, আয়তন নির্দিষ্ট। আর বায়বীয় পদার্থ হচ্ছে আকার এবং আয়তন দুইটাই অনির্দিষ্ট, শুধুমাত্র বর ঠিক আছে, বরের কোনো পরিবর্তন হবে না। 1 কেজি গ্যাসকে আমি যে অবস্থানেই নেই না কেন, এটা 1 কেজি হবে, এটা আধা কেজি হবে না বা 1.5 কেজি হবে না। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেলাম। এটা আমি তোমাদেরকে লিখে দিই আমি, যেমন কঠিন পদার্থ, কঠিন
যে পদার্থের ভর আছে এবং নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে। যে পদার্থের ভর আছে ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নাই তাকে কি বলে? তরল পদার্থ বলে। তাহলে আমরা দুইটা সংজ্ঞা দেখলাম, একটা হচ্ছে কঠিন পদার্থ আর একটা হচ্ছে তরল পদার্থ। আর একটা সংজ্ঞা হচ্ছে আমরা দিব যে বায়বীয় পদার্থ। তাহলে বায়বীয় পদার্থ কি? তরল পদার্থ বায়বীয় পদার্থ যে পদার্থের ভর আছে কিন্তু আকার ও আয়তন নাই তাকে বায়বীয় পদার্থ বলে। নির্দিষ্ট অর্থাৎ যে পদার্থের ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন নাই তাকে বায়বীয় পদার্থ বলা হয় বা গ্যাসীয় পদার্থ বলে। অর্থাৎ আমরা এই তিনটা পদার্থের অবস্থা এখানে দেখলাম যে যে পদার্থের ভর আছে, আকার আছে এবং আয়তন আছে তাকে কি কঠিন পদার্থ বলে, এবং যে পদার্থে ভর আছে ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নাই তাকে তরল পদার্থ বলে। এবং বায়বীয় পদার্থ হচ্ছে যে পদার্থের ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন নাই তাকে বায়বীয় পদার্থ বলে। তাহলে আমরা এই তিনটা অবস্থা এখন দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখব কণার গতিতত্ত্ব ও আন্ত আকর্ষণ। আন্ত আকর্ষণ জিনিসটা কি? আন্ত আকর্ষণ হচ্ছে আন্ত আকর্ষণ আন্ত আকর্ষণ হচ্ছে জিনিসটা। আন্ত আকর্ষণ আসলে জিনিসটা কি? আন্ত আকর্ষণ হচ্ছে দুইটা পদার্থের মধ্যে পারস্পরিক যে টান, যে আমরা যখন যে এই যে একটা ডাস্টার বা এই যে বইটা, ওইটাকে যদি আমি টান দিতে চাই তখন বইটা কি ছিঁড়তে চায় না। হ্যাঁ, তো এই যে নিজের দিকে একটা আকর্ষণ, বা এই যে ডাস্টারটাকে যদি আমি টান দিয়েছি এবার এরকম ছিঁড়তে চাই তো এটা যেহেতু ছিঁড়ে না, তো এই যে এটা তো নির্দিষ্ট একটা কণা অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা এটা গঠিত। তখন এই যে আমি টান দিয়ে যখন এটাকে আমি বড় করতে চাই, এটা যখন বড় হয় না, এটাই কি তার আন্ত আকর্ষণ। এটা আন্ত আকর্ষণের ফলে এটা তার জায়গায় বিদ্যমান থাকে। অর্থাৎ যে পদার্থের আন্ত আকর্ষণ বেশি তো এটাকে বলা হয় কঠিন পদার্থ। আর যদি পদার্থের আন্ত আকর্ষণ আস্তে আস্তে কমে যায়
যখন আন্ত আকর্ষণ এবং গতিতত্ত্ব গতি অর্থাৎ পদার্থের যে গতি এবং আন্ত আকর্ষণ যদি সমপর্যায়ে চলে যায় তখন এটা তরলে পরিণত হয়ে যায়। আর পদার্থের গতিশক্তি যা কণার যে গতি এটা যদি আন্ত আকর্ষণের চাইতে যখন বেড়ে যায় তখন এটা বায়বীয় পদার্থে পরিণত হয়। অর্থাৎ কণার গতিতত্ত্ব, প্রত্যেকটা কণায় ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেয়, এই কণাগুলো একে অপরের প্রতি আকর্ষণ করে। অর্থাৎ এইখানে তোমাদেরকে আমি এখানে দেখাই যে যেমন একটা একটা বরফের টুকরা, এটা ধরলাম যে এটা একটা বরফের টুকরা, এটাতে কি আন্ত আকর্ষণ বেশি, অর্থাৎ যে কণার যে গতির চাইতে আন্ত আকর্ষণ গতি শক্তির চাইতে আন্ত আকর্ষণ শক্তি বেশি। তাহলে যদি পদার্থের মধ্যে ক্ষুদ্রতম কণাগুলোর গতিশক্তির চাইতে আকর্ষণ শক্তি বেশি হয় তখন পদার্থ কঠিন অবস্থা ধারণ করে। কারণ কি, এর কণাগুলো নির্দিষ্ট জায়গায় তাকে সহজে নড়াচড়া করতে পারে না। যেমন একটা বরফের টুকরা, এটা কি পদার্থের যে অণুগুলা ক্ষুদ্র অণু পরমাণুগুলো এগুলার গতিশক্তির চাইতে কি আকর্ষণ শক্তি বেশি, সেজন্য কি কণাগুলো নড়াচড়া করতে পারে না, এই জন্য পদার্থটা কঠিন অবস্থায় থাকে। বরফের খণ্ডটা কি কঠিন অবস্থায় থাকে। এটা হচ্ছে কঠিন অবস্থার আর একটা রূপ, যে কঠিন অবস্থায় পদার্থের যে আন্ত আকর্ষণ গতিশক্তির চাইতে বেশি। আসলে পদার্থের যে গতিশক্তি, যে তত্ত্বের যে গতি, এই যে পদার্থের ক্ষুদ্রতম কণাগুলোর যে গতি, এটা আমরা স্বচক্ষে দেখি না আসলে। তাহলে এটাকে যখন আমি আস্তে আস্তে তাপ দিব, কারণ যে কোনো পদার্থের মধ্যে যখন তাপ দেওয়া হয় তখন তাপ দিলে পদার্থের গতিশক্তি বাড়ে এবং আকর্ষণ শক্তি আস্তে আস্তে কমে। তাহলে এই যে বরফের এই যে টুকরাটাকে, এটাকে যদি আমি এখানে যদি আগুন দিয়ে তাপ দিই, হ্যাঁ, এখানে যখন আমি আস্তে আস্তে তাপ দিব তখন এটার আন্ত আকর্ষণ শক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে। কমলে কি হবে, তখন এটার মধ্যে আস্তে আস্তে কম্পনের সৃষ্টি হবে। কণাগুলো যে এটার মধ্যে যে ক্ষুদ্রতম কণা দ্বারা এই বরফটা গঠিত হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা যে পদার্থটা গঠিত হয়েছে, তখন এগুলার মধ্যে আস্তে আস্তে কম্পনের সৃষ্টি হবে। কম্পনের সৃষ্টি হওয়াতে কি হবে, কম্পন হইতে হইতে তখন এটার মধ্যে কি আকর্ষণ শক্তিটা আস্তে আস্তে কমে যাবে। কমে কি করবে, এটা গতিশক্তি বাড়তে থাকবে। গতিশক্তি বাড়তে বাড়তে তখন একটা পর্যায়ে কি হবে, আকর্ষণ শক্তি এবং গতিশক্তি যখন প্রায় লেভেলে চলে যাবে, যে আকর্ষণ শক্তি এবং গতিশক্তি যদি সমান সমান হয়ে যায় তখন এটা কি করবে, তখন এটা তরলে পরিণত হয়ে যাবে, এরকম তরল হয়ে যাবে। তখন এটা কি হবে, এটা বরফটা কি পানিতে পরিণত হয়ে যাবে। এই যে পানি থাকা অবস্থা, এটা কি গতিশক্তি এবং আকর্ষণ শক্তি প্রায় সমান সমান, ঠিক আছে। কারণ কি, এই কণাগুলো একটা কণারে আর একটা কণা কি ধরে রাখতে পারে না। এটার গতি যখন আমি যেদিকেই এই পদার্থটাকে যেদিকে আমি ঢালি সেদিকেই চলে যায়। কারণ কি, এটা আকর্ষণ শক্তি কমে যাওয়ার কারণে এটা হচ্ছে। কিন্তু বরফটাকে আমি যদি এরকম করি বা এরকম করি, ওইটা কি এটা ভেঙে যায় না, কারণ কি এটা আকর্ষণ শক্তি বেশি। তখন এই পানিটাকে আবার যদি আমরা এরকমভাবে আগুন দিয়ে জাল দিই, হ্যাঁ, চুলার উপরে যখন রাখি, তখন এটা আস্তে আস্তে কি হয়, এটার গতিশক্তি বাড়তে বাড়তে এটা বাতাসে পরিণত হয়। অর্থাৎ এটাকে যত তাপ দিব আন্ত আকর্ষণ শক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে। কমতে 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 একটা পর্যায়ে চলে যাবে যে এটা আকর্ষণ শক্তিটা জিরো লেভেলে চলে যাবে। জিরোতে চলে যাওয়ার কারণে এটা কি, তখন কি এরা স্বাধীনভাবে চলাফেরা করতে শুরু করবে। এই যে আন্ত আকর্ষণ শক্তিগুলো যখন একদম জিরো লেভেলে চলে আসবে, তখন এর মধ্যে গতিশক্তি এমন একটা পর্যায়ে যাবে, যাওয়ার পরে এটার মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, অর্থাৎ প্রত্যেকটা জিনিস তো ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু দ্বারা গঠিত, তখন এই অণু আর পরমাণুগুলো কি করবে, স্বাধীনভাবে চলাফেরা শুরু করবে। তখন এগুলা কি বাতাস হয়ে উপরের দিকে উঠতে থাকবে। এই যে উপরের দিকে ওঠা, এটা হচ্ছে পদার্থের কণার গতিশক্তি। এবং এই যে বরফের মধ্যে যে জমাট হয়ে আবদ্ধ থাকা, এটা হচ্ছে আন্ত আকর্ষণ। আন্ত আকর্ষণের কারণে কি একটা পদার্থ কঠিন অবস্থায় থাকতে পারে। যখন এটার আন্ত আকর্ষণ শক্তি আস্তে আস্তে কমে যায়, তখন এটা আস্তে আস্তে গলতে শুরু করে। গলে গলে কি লোহাও, মনে করে আমি একটা লোহার দণ্ড, এই লোহার দণ্ডটা কি, মনে করো আমি এখানে একটা লোহার দণ্ড দিলাম, তো এটা কি, এটা প্রথম অবস্থায় কঠিন অবস্থা থাকে, তখন এটাকে যখন আমরা আগুন দিয়ে আস্তে আস্তে তাপ দিতে থাকবো, তখন এটা তাপ দিতে দিতে একটা পর্যায়ে চলে যাবে যে এটা আন্ত আকর্ষণ শক্তি যখন একদম প্রায় কমে আসবে, আর গতিশক্তি যখন বাড়তে বাড়তে যখন আন্ত আকর্ষণ শক্তি
সমান গতিশক্তি। গতি আকর্ষণ শক্তি এবং গতিশক্তি যখন লেভেলে চলে আসবে তখন এটা কি হবে, তখন এটা তরলে পরিণত হয়ে যাবে। তখন এটাই যে কণাগুলা কি আস্তে আস্তে কাঁপতে থাকবে, কাঁপতে 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 কি এটা একটা তরল পদার্থে পরিণত হয়ে যাবে, লোহাটা গলে তরলে পরিণত হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে এটা, এর মাধ্যমে যে বস্তুর অবস্থার একটা পরিবর্তন হয়। তাহলে এটা এভাবেই কি এই আকর্ষণ এবং গতিশক্তির মাধ্যমে বস্তু কঠিন অবস্থা থেকে তরল অবস্থা এবং তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থা ধারণ করে। এখন আমরা দেখব যে ব্যাপন। আসলে ব্যাপন জিনিসটা কি? ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ কঠিন তরল বা বায়বীয় কোনো একটা পদার্থ স্বতঃস্ফূর্তভাবে চারদিকে ছড়িয়ে পড়া। যেমন আমি যদি এখানে একটা প্যাকেটের মধ্যে মনে করো একটা তলে এটা একটা প্যাকেট, এর ভিতরে মনে করো তরল পদার্থ আছে, হ্যাঁ এটা একটা তরল পদার্থ আছে, তাহলে এইটা আর একটা পাত্রের মধ্যে এটা রাখলাম। তাহলে এই পাত্রের মধ্যে রাখার কারণে এইখানে যদি আমি একটা ছিদ্র করে দিই, যে এটা একটা ফুটা করে দিলাম, ফুটা করে দেওয়ার কারণে তখন এই পানিটা কি করবে, এটা আস্তে আস্তে এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে, হ্যাঁ এই পুরা পানিটা কি এক সময় আস্তে আস্তে কি বের হয়ে কি দেখা যাবে যে এই কণার এই যে লেভেলটা, এই লেভেলে যখন এই পানি ভরতে ভরতে যখন এই লেভেলে চলে আসবে, এই পানিটা বের হয়ে, তাহলে এই পানিটা আর এই পানিটা যখন বরাবর লেভেলে চলে আসবে তখন আর পানি কি বের হবে না। কারণ কি সব জায়গায় চাপ সমান চাপ, অর্থাৎ কোনো একটা তরল পদার্থ যখন স্বতঃস্ফূর্তভাবে সমান হারে সমান চাপে চতুর্দিকে ছড়ায় পড়ে, এই যে ছড়িয়ে পড়াটা এটি হচ্ছে ব্যাপন। আর যেমন যদি আমরা একটা গ্যাস সিলিন্ডারে, যেমন আমরা একটা এরকম একটা সিলিন্ডার থেকে যদি সিলিন্ডারের ভিতরে সাধারণত গ্যাস উচ্চ চাপে হাই প্রেসারে রাখা হয়, এটাকে প্রেসার দিয়ে এটার ভিতরে গ্যাসটাকে ভরে রাখা হয়। সেজন্য কি করে, যখন এটাকে আমরা মুখটা খুলে দেই, সিলিন্ডারের ছিদ্রপথটা যখন আমরা খুলে দিই তখন কি গ্যাসগুলো আস্তে আস্তে বের হইতে থাকে। এটা কি কারণে? এটাই হচ্ছে ব্যাপনের কারণে। কারণ কি এটার বাহিরের যে অবস্থা, হ্যাঁ বাহিরের অবস্থার মধ্যে চাপের পরিমাণ কম থাকে, আর সিলিন্ডারের ভিতরের যে অবস্থাটা ওইটা চাপের পরিমাণ বেশি থাকে। তাহলে বেশি চাপ থেকে এটা অর্থাৎ নিম্ন চাপে যাওয়ার জন্য তখন এটা বের হয়ে আস্তে 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 কী হয়, এটা পুরা এলাকা পুরা ঘর বা পুরা যে এরিয়াটার মধ্যে থাকে এটার মধ্যে কি ছড়ায় পড়ে। বা এখানে যদি আর একটা সিলিন্ডার দেওয়া হয়, এখানে যদি মনে করো আমি যদি দুইটা পাত্রের মধ্যে রাখি, যেমন আমি একটা বেলুন, যেমন এরকম একটা বেলুন আমি হ্যাঁ বেলুনের ভিতরে আমি গ্যাস ভরলাম, গ্যাস ভরে তখন যদি আমি আর একটা বেলুনকে আমি যদি এইখানে এই বেলুনের মুখটার মধ্যে যদি আর একটা গ্যাস ছাড়া আর একটা বেলুন যদি এখানে রাখি, তখন কি হবে, এটার গ্যাসটা কি আস্তে আস্তে ওই বেলুনটার ভিতরে ঢুকবে, ওই বেলুনটা আস্তে আস্তে ফুলতে ফুলতে একটা পর্যায়ে কি হবে যে দুইটা বেলুনই সমান আয়তন বিশিষ্ট আকার ধারণ করবে, তখন আর ফুলবে না। কারণ কি দুইটারই কি সমান চাপ, এটার পরিমাণ যে পরিমাণ চাপ আসবে, এটার চাপ আর এটার পর চাপ যখন বরাবর সমান হয়ে যাবে তখন কি এই পাত্রের গ্যাস বা এই বেলুনের গ্যাস আর এই বেলুনে আসবে না। এর কারণ কি এটাই হচ্ছে ব্যাপন হচ্ছে সমান চাপ বিশিষ্ট স্বতঃস্ফূর্তভাবে কোনো পদার্থ যদি চতুর্দিকে ছড়ায় পড়ে, এটাকে বলা হয় কি ব্যাপন। কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ চাপ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। তাহলে আমরা ব্যাপন সম্পর্কে একটু ধারণা পেলাম যে ব্যাপন জিনিসটা কি। ব্যাপন হচ্ছে তরল, কঠিন তরল ও বায়বীয় পদার্থ, কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া
ব্যাপন বলে। ব্যাপন হচ্ছে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার যে একটা প্রক্রিয়া, এটাকে বলা হয় ব্যাপন। অর্থাৎ তোমাদের এই যে বইয়ের মধ্যে ব্যাপন মানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, তোমরা এখান থেকেও কি আর একটু সহযোগিতা নিতে পারবে। তাহলে আমরা ব্যাপন সম্পর্কে মোটামুটি একটু ধারণা পাইলাম। তো এরপর তো আজকে এই পর্যন্তই ক্লাস। আশা করি তোমরা যে আজকে যে আমরা কি শিখলাম, আজকে পদার্থের অবস্থা, এরপরে পদার্থের গতিশক্তি, পদার্থ কাকে বলে এবং ব্যাপন কাকে বলে, এর বিস্তারিত আলোচনা আজকে আমরা দেখলাম। তা আগামী ক্লাসে বাকি অংশগুলো তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।